লালন ফকিরের কুষ্টিয়া, রবীন্দ্রনাথের শিলাইদহ, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ বা মানিক বন্দ্যোপাধ্যায়ের উন্মাদিনী পদ্মা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস, বাঙালির জীবনের সেই অনবদ্য অসংখ্য নস্টালজিয়া আজ একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। চিরকালের মতন ইতিহাস হয়ে যাচ্ছে সেই সব বাস্তব চেনা চিত্রগুলি। বাংলাদেশ জ্বলছে। হ্যাঁ, আমার আপনার অনেকেরই পূর্বপুরুষের সেই শিকড় গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে। এই বছরের অগস্ট মাসের 6 তারিখ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, এবং তারপরেই সারা বাংলাদেশের মাটিতে এক ভয়ঙ্কর অরাজকতার ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুদিন ধরে। সেটা যদি হয় গণভবনের দরজা খুলে মানুষের গণলুণ্ঠন, সেখানে আমরা দেখেছি যে অবাধে নিরাপরাধ পশু পাখিদেরও পর্যন্ত অত্যাচার চালানো হয়েছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা এবং ওভারব্রিজ থেকে মানুষকে মেরে ঝুলিয়ে দেওয়া, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের ওপর ভয়ঙ্কর অত্যাচারে শিউরে উঠছে এই মুহূর্তে সমগ্র বিশ্ব। মধ্যযুগীয় বর্বরতার পরেও নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস যখন অস্থায়ী দায়িত্ব সামলাচ্ছেন, তখন অনেকের মনে এই আশা ছিল এবার বোধহয় শান্তি ফিরবে। কিন্তু কোথায় শান্তি? কোথায় সমন্বয়কারীদের সেই শান্তি প্রয়াস? ফাটা পোস্টার নিকলা হিরোর মতোই বেরিয়ে এসেছে জামাত গোষ্ঠী। মৌলবাদের হাতে ছিন্ন ভিন্ন এই মুহূর্তে বাংলাদেশের মাটি। চট্টগ্রামের চাকমা এবং অন্যান্য জনজাতির ওপর হামলা চালানো হয়েছে। খুন হয়েছেন 10 জন এখনো পর্যন্ত অমুসলিম, যেটা জানা যাচ্ছে। পুরানো হয়েছে চকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ভ্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারো বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখলাম যে একটি বৌদ্ধ বিহার এবং সেটিকেও আক্রমণ করে গনগনে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। ছাই হয়ে গেল গৌতম বুদ্ধের শান্ত ধ্যানমগ্ন একটি মূর্তি। এক বৌদ্ধ তরুণের মৃতদেহের ওপর তার স্ত্রীর কান্না যেন হাড় হিম করা ভয়াবহ সেই পরিস্থিতিকেই বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামে এক নিরীহ আদিবাসী বৌদ্ধ সম্প্রদায় এবং উপজাতিদের ওপর হামলা, সেখানে প্রধান অভিযুক্ত সেনাবাহিনী আর কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলো। স্থানীয় আদিবাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট যে অভিযোগগুলো সামনে এনেছে, সেটা দেখার পর কিন্তু শিউরে উঠতে হয়। বাংলাদেশের সেনা, র্যাব বাহিনী বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের ওপরই আসলে নির্বিচারে হামলা চালাচ্ছে। একদিকে মুসলিম সংগঠনের হামলা, অন্যদিকে সেনাবাহিনী নির্বিচারে গুলি করে হত্যা। দেশে অন্য ধর্মের মানুষকে রাখা যাবে না, এটাই বাংলাদেশের কট্টরপন্থীদের মূল দাবি। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক কিভাবে বলতে পারি বলুন, যেখানে সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিহিংসার ছবি উঠে আসছে। আর সেই প্রতিহিংসার জলজান্ত উদাহরণ তোফাজ্জল হোসেন, মানুষের কাছে চেয়ে চিনতে খাওয়া একটা নিরীহ ক্ষুধার্ত মানুষ, যার মানসিক সমস্যা রয়েছে। খিদের জ্বালায় সে ঢুকে পড়েছিল কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সেটাই ছিল তার অপরাধ। প্রথমে মার, তারপরে ক্যান্টিনে নিয়ে গিয়ে ভাত ডিমের ঝোল খাওয়ানোর পর শেষ পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত মার। পিটিয়ে মারা হচ্ছে কোথায়? একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ভাবতে পারছেন? সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে একদিন হুমায়ুন আহমদ থেকে আবুল ফজলের মতন মুক্তচিন্তার ব্যক্তিত্বরা তাদের অমূল্য সময় কাটিয়েছিলেন। মনে পড়ে আবুল ফজলের মানবতন্ত্র বন্ধনে সে বিখ্যাত কথা, ধার্মিক বহস্তে যাওয়ার জন্য খোদার আদেশে মানুষকে খুন করতে পারে, কিন্তু একজন মানবতাবাদী মানুষ খুন করে বেহস্তে যেতে চাইবে না। আবুল ফজল তাই মানবতাবাদকেই ধর্ম বলতেন। সেই আবুল ফজলের বিশ্ববিদ্যালয়ে আজ মানবতার হত্যা হলো। দৈনিক ইত্তেফাক কাগজের ঈদ সংখ্যায় 2003 সালে হুমায়ুন আজাদ তিনি লিখেছিলেন তার বিখ্যাত একটি উপন্যাস পাকসার জমিন সদবাদ। উপন্যাসটি প্রকাশের পরেই মৌলবাদীরা বারবার দাবি তুলেছিলেন উপন্যাসটি বন্ধ করতে হবে। হুমায়ুন আজাদ উপন্যাসে দেখিয়েছিলেন বাংলাদেশের ভেতরে প্রতিক্রিয়াশীল অন্ধকারের শক্তি রাশি বাংলাদেশকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, বরং নিয়ে চলেছে মধ্যযুগের দিকে। একদিন কি বাংলাদেশ হয়ে উঠবে আরও একটি আফগানিস্তান? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, কারণ এই প্রশ্ন আজ পৃথিবীর বিভিন্ন শুভ সম্পন্ন, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনে উঁকি মারছে। কারণ আর কত বলবো? সেদিন হুমায়ুন আজাদ তার উপন্যাসে যে চিত্র এঁকেছিলেন 2024 সালের সেপ্টেম্বরে, সেই চিত্রের বাস্তব রূপায়ণ কিন্তু আমরা দেখেছি। সত্যিই কি বাংলাদেশের অন্তরে লুকিয়ে হিংস্র হায়নার মতন অপেক্ষা করছিল পাকিস্তানের প্রতিশোধ স্পৃহা? তাই কি এই ঢাকায় 11ই সেপ্টেম্বর পালিত হলো মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুদিন? সবাই কারা উপস্থিত ছিলেন? পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গাল, নবাব সহিমুল্লাহ এই সভার আয়োজক ছিলেন। লক্ষ্য করার মতন বিষয় হচ্ছে যে এই ঢাকায় জিন্না স্মরণে মঞ্চের উপরে যে পোস্টারটি লেখা ছিল তা কিন্তু ইংরেজিতে লেখা। সেখানে জাতীয় ভাষা বাংলা তার কোনো চিহ্ন নেই। এমনকি সভায় উপস্থিত অধ্যাপক মুস্তাফিজুর রহমান বা জাফরুল হক জাফররা
উর্দুতে কবিতা পাঠ করেছিলেন। বাংলাদেশের অধ্যয়নরত দুজন পাকিস্তানি শিক্ষার্থী তাহির এবং কামরান আব্বাস তারা জিন্নাকে নিয়ে উর্দুতে গান করেন। বুঝতে পারছেন, বাংলাদেশের মাটিতে আবার উর্দুকে জাতীয় ভাষা বলে মেনে নেওয়ার যে প্রস্তাব তা যদি সামনে আসে তাহলে অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু অবাক লাগে, যে মাটিতে একদিন পাকিস্তান সৃষ্টির আওয়াজ উঠেছিল সেই মাটি পাকিস্তান সৃষ্টির কয়েক বছরের মধ্যেই লড়াই শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধেই। 1971 সালে সেই পাকিস্তানের হাত থেকে মুক্তি চাওয়া প্রবীণ যে সকল রাজনৈতিক নেতারা ছিলেন, যারা একসময় জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন, 24 বছর আগে এই সমস্ত নেতাই ব্রিটিশ আমলে তারা সকলেই ছিলেন পাকিস্তানের আন্দোলনের পক্ষে। তারা পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন। AK ফজলুল হক, তিনি 1940 সালে মুসলিম লীগের লাহোর যে সম্মেলন হয়েছিল সেখানে পাকিস্তান প্রস্তাব উত্থান করেছিলেন। মৌলানা আবুল হামিদ ভাসানী, তিনি ছিলেন আসাম মুসলিম লীগের সভাপতি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার হাত ধরেই কিন্তু কলকাতায় ডিরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। আর সেই সময় মুসলিম লীগের এক তরুণ নেতা ছিলেন, তার নাম কি ছিল জানেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমান। নির্বাচন হয় প্রায় সব কটাতেই সেই সময় জিতেছিল মুসলিম লীগ। মাত্র 7 বছর পরে 1954 সালে নির্বাচনে সেই মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। আর স্বাধীন বাংলাদেশের বুনিয়াদ তৈরি হয়েছিল কারা ছিলেন, কারা করেছিলেন? ফজলুল হক, মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, মুজিবুর রহমানের মতন এক সময় কট্টরপন্থী মুসলিম লীগের এই নেতারাই। কিন্তু কেন তাদের মধ্যে এই চেঞ্জ এলো? শুধুই কি বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন, নাকি যে কারণে সেই সময় তৎকালীন পূর্ববঙ্গের মানুষ ভেবেছিলেন যে আলাদা একটা দেশ হলে সব বদলে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু তেমনটা হলো না। তাই পাকিস্তান ভেঙে তারা আলাদা রাষ্ট্রের দাবি করেছিলেন। সেই সময় সেই দাবি উঠেছিল। প্রত্যেকটি দেশেই কিন্তু প্রগতিশীলদের পাশে কট্টরপন্থীদের আমরা দাঁড়াতে দেখি। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। তারাই বর্তমানে সামনের সারিতে। তারাই প্রথম থেকেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি পছন্দ করেননি। কিন্তু সময় এবং সুযোগের জন্য তারা হয়তো চুপ করে বসেছিলেন। আজকে আবার তারাই সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন। শুরু হয়েছে কি? হিন্দু গণহত্যা। শোনা যাচ্ছে হিন্দুদের বাংলাদেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে, হিন্দু বাড়ি চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে। ভারতের সঙ্গে এখানে একটা বড় তফাৎ তৈরি হয় কোথায় জানেন? সাম্প্রদায়িক দাঙ্গা সেটা ভারতেও হয়েছে, হয়তো আগামী দিনে হবেও, কিন্তু কখনোই অন্য ধর্ম বা অন্য যে ধার্মিক সম্প্রদায় তাকে ভারত ছাড়তে হয়নি। কিন্তু বাস্তব ছবি বলে যে বাংলাদেশের হিন্দু সংখ্যা একসময় ছিল 27%, সেখান থেকে কমে আজ তলানিতে এসে দাঁড়িয়েছে। ভারতে দেশের সর্বোচ্চ পদে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ বসতে পারেন, যেমন বহুবার রাষ্ট্রপতি হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশের এমন কিছু ভাবাই যায় না। বাংলাদেশের যে কোনো কট্টরপন্থীদের প্রধান হাতিয়ার কি জানেন? বিরোধিতা, ধার্মিক বিরোধিতা, ধর্মীয় বিরোধিতা। প্রবলভাবে ভারতের বিরোধিতা করার মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে প্রচ্ছন্নভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করেন। যেমন প্রত্যেকটি দেশের জাতীয়তাবাদের একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর এই বাঙালি জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা। কারণ কি জানেন? যে সাম্প্রদায়িক মতাদর্শ এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়েছিল, তাকে খণ্ডন করেই বাঙালি জাতীয়তাবাদ বিকাশ লাভ করেছিল। আপনি বাংলাদেশের পরিস্থিতিটা দেখলেই বুঝবেন যে একটু একটু করে সেখানে সমস্ত মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে আক্রমণ করা হচ্ছে। একটা সময় যা ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক, আজকে তা মুছে ফেলা হচ্ছে। সেটা নাকি একসময় মিথ্যে ছিল। কারা করছে এই প্রচার? কেনই বা করছে? সেটা বুঝতে কি সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে খুব অসুবিধা আর হয়? বাংলাদেশে যে ভাষা আন্দোলনের শুরু থেকে যে সমস্ত হিন্দুরা ছিল তাদের অস্বীকার করার মধ্যে দিয়েই কিন্তু এই সাম্প্রদায়িক মৌলবাদ সেই দেশকে গ্রাস করছে। আপনি যদি একটু ইতিহাসে পেছনের দিকে যান তাহলে বুঝবেন যে 1948 সালের 25শে ফেব্রুয়ারি করাচিতে একটি গণপরিষদের অধিবেশনে পাকিস্তানের গণপরিষদের ব্যবহার্য যে ভাষা তা উর্দু হবে এবং ইংরেজি সেখানে প্রাথমিকভাবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দাবির প্রতিবাদ করেছিলেন কে জানেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই সময় পাকিস্তান গণপরিষদের সদস্য। প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন যে পাকিস্তানের 56% মানুষ বাংলায় কথা বলে, তাহলে কেন উর্দুকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া হবে? 1948 সালের 25শে ফেব্রুয়ারি যখন গণপরিষদের অধিবেশনের নোটিশ জারি হয়, সেই সময় 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ তার সাংবিধানিক প্রস্তাব দাখিল করেছিলেন। তার মূল প্রস্তাবে কি বলা হয়েছিল সেই সময়? 29 নম্বর বিধির 1 নম্বর উপবিধি দিয়ে উর্দু এবং ইংরেজির পর এই বাংলা শব্দটি সংযুক্ত করা হয়েছিল, সেটি কথা বলা হয়েছিল।
25শে ফেব্রুয়ারি গণপরিষদের যে অধিবেশন হয় সেখানে ধীরেন্দ্রনাথ দত্তের জমা দেওয়া এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন মাত্র 3 জন গণপরিষদের সদস্য। তারা ছিলেন প্রেমহরি বর্মা, ভূপেন্দ্র কুমার দত্ত, শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় এবং রাজকুমার চক্রবর্তী। গণপরিষদের এই প্রস্তাব বিল উত্থাপন করার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানি শাসকদের রোষানলে পড়েছিলেন। তাই নির্দ্বিধায় বলা যায় যে বাংলা ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তই ছিলেন। 1971 সালের ভাষা আন্দোলনেও এই ধীরেন্দ্রনাথ দত্তের বিরাট ভূমিকা ছিল। 1971 সালের 29শে মার্চ সেই সময় পাকিস্তানি হামলাদারদের দল ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার পুত্র দিলীপ দত্তকে হত্যা করে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তর নাম সেখানে ব্যবহার করা হয় না। কারণ একটাই, তিনি হিন্দু। মূলত বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমস আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানে বড়সড় নাম ব্যবহার করলেও সচেতনভাবে কোনো অন্য ধর্মের মানুষের নাম রাখেননি। এখানেই ভারতের মূল চিন্তার সঙ্গে ওদেশের ইতিহাস চেতনার তফাৎ রয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল এই দুজনের নাম ভারতে একসঙ্গে উচ্চারিত হয়। নজরুলকে আমরা কি বলি? বাংলার মূর্ত প্রতীক। আর বাংলাদেশে একটাই মাপকাঠি, তা হলো ধর্ম। আর সে কারণেই হয়তো রবীন্দ্রনাথকে বর্জন করার মূল কারণ তিনি অন্য ধর্মের মানুষ। রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত করার বিরুদ্ধে ওই দেশের উগ্র মৌলবাদীরা বহুদিন ধরে এই প্রচার তারা চালিয়ে আসছেন। আজ হয়তো সুযোগ এসেছে, কিন্তু আমি এটাও জানি বা এটাও মানি যে এই বাংলাদেশ বা এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সমস্ত জনগণ এটা সমর্থন করবেন না। আপনাদের আগেই জানিয়েছি যে বাংলাদেশের বহু হিন্দু বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। অভিযোগ উঠে আসছে যে খুন, ধর্ষণ এগুলো তো চলছেই। 13ই আগস্ট মোহাম্মদ ইউনুস তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার বার্তাও দিয়েছিলেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের মাটি এখন অন্য সম্প্রদায়ের বদ্ধভূমি। মুক্ত করা হচ্ছে ভারতের শত্রু জেলেবন্দি কয়েকজন জঙ্গিকে। আল কায়দার শাখা সংগঠনের নেতা জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই রহমানি, তার বিরুদ্ধে ব্লগার রাজীব হায়দারকে খুন করার অভিযোগ রয়েছে। আর জেল থেকে বেরিয়েই ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছে এই জঙ্গি নেতারা। লস্করের সঙ্গে হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে নাশকতার ছক কষা হচ্ছে। কারা করছে? এবিটি। আসাম এবং ত্রিপুরা থেকে কিছু জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। রহমানির মুক্তির ফলে এবং বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ফ্রি করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া এই জঙ্গি কার্যকলাপ কিন্তু বাড়ছে। অতীতে আমরা পত্রপত্রিকায় বাংলাকে এই সেফ করিডোর বানানোর খবর কিন্তু অনেকবার পড়েছি। হালফিলে সেটা দেখা যেত না। আমরা একসময় দেখেছি যে বাংলায় খাগড়াগড়ের মতন ঘটনা ঘটেছিল, বিস্ফোরণ। মাঝে যেটা বলছিলাম, ভারতে এই সমস্ত কার্যকলাপ বাংলাদেশ হতে দেয়নি, কারণ ভারতের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ এই সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছিল। কিন্তু সময় এবং পট পরিবর্তন হতেই আবারও হায়নার মতন দাঁত নখ নিয়ে হামলার জন্য প্রস্তুত কিছু জঙ্গি সংগঠন। আর পাকিস্তানের মতন জন্ম থেকে এই বিশ্বাসঘাতক দেশটির কাছে এটা একটা সুবর্ণ সুযোগ, যেখানে কি অশিক্ষা আর কট্টর ধর্মীয় মানসিকতার সুযোগ নিয়ে সহজেই জঙ্গি কার্যকলাপকে উৎসাহ দেওয়া যায়, নাশকতা ছড়ানো যায়। ভারতের বিরুদ্ধে এই প্রয়াস চালাতে তারা এই মুহূর্তে আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। পাকিস্তান ও বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার পেছনে বিদেশি শক্তির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা বিশাল বড়, যা অনস্বীকার্য। যদি আমরা এবছরের শুরুতেই দেখি, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের নির্বাচন হয়েছিল। বাংলাদেশের নির্বাচন হয়েছিল 7ই জানুয়ারি, তার 1 মাস বাদে 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন হয়েছিল। আর একটা অদ্ভুত বিষয়, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, দুদেশেরই সরকার কিন্তু টেকেনি। পাকিস্তানের অবশ্য আজ পর্যন্ত 29 জন যে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কেউই পূর্ণ সময় পর্যন্ত মন্ত্রিত্বের মেয়াদ শেষ করতে পারেননি। আর এবারে নির্বাচনের কিছু আগে পদচ্যুত হয়েছেন ইমরান খান। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, সেখানে ছবিটা কিন্তু একটু আলাদা। 2009 সাল থেকে 15 বছর শাসনকাল পূর্ণ করে সেখানে নির্বাচনে জয়ী হয়েও তাকে দেশ ছাড়তে হয়েছে, মানে শেখ হাসিনাকে। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? নির্বাচনে ব্যাপক দুর্নীতি করেছেন আর অনিয়ম করেছেন। এই জন্য সে দেশের মানুষ ক্ষেপে তাকে ক্ষমতাচ্যুত করেছে। এত সরলীকরণ করব নাকি? দুটি দেশের উপরেই রয়েছে আমেরিকার প্রভাব, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রভাব। নিজেদের কূটনৈতিক কৌশল এবং রাজনৈতিক প্রস্তাব অক্ষুণ্ণ রাখতে বহু দিন ধরেই এই উপমহাদেশের এই দুটি দেশকে ব্যবহার করছে ইউএসএ। শেখ হাসিনা ইতিমধ্যেই বলেছেন যে সেন্ট মার্টিনে আমেরিকা যে বেস বানানোর ইচ্ছে ছিল তা পরিপূর্ণ না করার জন্যই তার এই পরিণতি হলো। এই সত্যতা ইতিহাস দেখলেই অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আপনাদের। আপনারা দেখবেন যে পাকিস্তানের 2018 সালে ইমরান খান নির্বাচিত হওয়ার পর ক্রমশ কিন্তু স্বাধীন নীতিতে চলতে চেয়েছিলেন তিনি। আমেরিকার বিরোধিতা, কখনো ভারতের উন্নয়নের প্রশংসা ইত্যাদি ছাড়াও আমরা দেখেছিলাম 2022 ফেব্রুয়ারি মাসে তখন ইমরান
রাশিয়া গিয়েছিলেন, রাশিয়া সফরে। 25 বছর পর কোনো পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি রাশিয়াতে যান, আর এরপর থেকেই আমেরিকার বিরাগ ভাজন হলেন ইমরান খান। সকলেই আপনারা জানেন যে পাকিস্তানের সেনা মহলের প্রতিপত্তির প্রধান শক্তি হচ্ছে আমেরিকার সামরিক সহায়তা, আর ইমরান খানকে আমেরিকা হুমকি দিল। ইমরান সেই কথা গোপনে না রেখে প্রকাশ করলেন, সেই চিঠি জনসমক্ষে দেখালেন। তার ফল ভুগতে হলো কিন্তু ইমরান খানকে। তিনি গদিচ্যুত হলেন গ্রেফতার, এবং সেনা তাকে বর্জন করল। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তার দল তেহরিক-ই ইনসাফের নির্বাচনের লড়াই করার অধিকার কেড়ে নিল। বুঝতেই পারছেন যে পাকিস্তানের সর্বত্রই আমেরিকার প্রভাব কতটা ভয়ঙ্কর। কিন্তু তা কিভাবে বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার আগেই চিন্তিত ছিলেন মার্কিন কর্তারা। আগের বছর 21শে সেপ্টেম্বর আমেরিকান আধিকারিক উজরা জেয়া তিনি নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর একটি ঘোষণা করেছিলেন। তিনি বলেন যে বাংলাদেশের স্বাধীন নির্বাচনে যারা বাধা দেবেন তাদের আর আমেরিকা দেশে ঢুকতে দেবে না। মানে কি? অর্থাৎ আমেরিকা আগে থেকেই বলে দিয়েছিল যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হবে না। রাশিয়ার বিদেশ দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা এক প্রতিবেদনে অভিযোগ করেছিলেন যে অক্টোবর মাসের শেষে বাংলাদেশের আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস বিরোধী দলের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার ব্যাপারে আলোচনা করছেন। 17 অক্টোবর একটি সংবাদ সূত্র জানায় যে ঢাকা শহরে আসা আমেরিকান অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের বিদেশমন্ত্রী মাসুদ বিন মোমেনকে তিনি বলছেন যে শেখ হাসিনা সরকারকে 3রা নভেম্বরের মধ্যেই পদত্যাগ করতে হবে, অন্যথায় আমেরিকা বিশেষ ব্যবস্থা নেবে। আর এই সমস্ত তথ্য এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সম্পূর্ণ ভারত বিরোধী চক্রান্তের পেছনে আমেরিকার ভূমিকা কত বড়। হিন্দু বৌদ্ধ উপজাতিদের উপর আক্রমণ এবং হত্যার নামে চলছে সাম্প্রদায়িক আগ্রাসন। কিন্তু আপনি তো বলতে পারেন যে ভারতের সঙ্গে আমেরিকার তো একেবারে কোলাকুলি সম্পর্ক, ভালো সম্পর্ক, তাহলে আমেরিকা কেন করতে যাবে এই ধরনের ভারত বিরোধিতার চক্রান্ত? আসলে এটা আমার আপনার বন্ধুত্বের মতন বিষয় নয় মশাই, এটা হলো কূটনীতি, বন্ধুত্ব স্বার্থের। তাই এই স্বার্থে বন্ধুকেও না মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে হয়। আর আমেরিকার মতন দেশ এটা যুগে যুগে করে এসেছে। আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা, লক্ষ লক্ষ মানুষকে সেখানে হত্যা করার কয়েক দশক পর বারাক ওবামা তিনি জাপানে গিয়েছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন। কি বলেছিলেন? তিনি মেনে নিয়েছিলেন এটা তাদের ভুল হয়েছে। এটাই হলো আমেরিকা, এটা হলো আমেরিকার আসল চরিত্র। উপমহাদেশের ছোট দেশগুলোতে আগুন জ্বালিয়ে দিতে চায় তারা, আর এবারও কি সেটা তাদের লক্ষ্য? তসলিমা নাসরিন, অরশাদ নূরের মতন মুক্ত বুদ্ধি এবং চিন্তার শিক্ষিত মানুষরা বাংলাদেশ থেকে বহুদিন আগে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এবং সংস্কৃতিকে গ্রাস করবে কি এবার মৌলবাদ? উত্তর দেওয়া সত্যিই কঠিন, কারণ বাংলাদেশেও তো বহু মানুষ আছেন যারা এই পরিস্থিতির বিরোধিতা করছেন, যারা মনে প্রাণে একটি অসাম্প্রদায়িক দেশ চান, এটা আমি বিশ্বাস করি। তাদের লড়াইয়ের ওপরই কিন্তু এখন ভরসা রাখতে হচ্ছে সমস্ত বাংলাদেশকে, বাংলাদেশের ভবিষ্যৎকে। ভারত বাংলাদেশের ইলিশ যুদ্ধ চললেও 3000 মেট্রিক টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ। কারণ এটা কি বন্ধুত্ব? দাদা, এভাবে বন্ধুত্ব হয় না। রাষ্ট্রের বন্ধুত্ব, এই যে বললাম, আমার আপনার বন্ধুত্বের মতন নয়। আসলে বাংলাদেশ ভালো করেই একটা বিষয় জানে, যতই আমেরিকার কড়া শাসন থাক, আমেরিকার নির্দেশ থাক, এই পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে টিকে থাকা সম্ভব নয়। এটা আমার আপনার পাড়ার লড়াই নয়। দুটো দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক একটা বড় ফারাক তৈরি করে দেয়, আর সেটা মোহাম্মদ ইউনূসের মতন শিক্ষিত ব্যক্তিরা খুব ভালো করেই জানেন। আর ভারত বিরোধী যে সকল সংগঠনগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, ভারতকে এত সহজভাবে নেবেন না। ভারত যেমন বাংলাদেশের পক্ষে সাহায্যের হাত বাড়াতে জানে, তেমনি ভারত বিরোধী ষড়যন্ত্র করলে সে হাত কিভাবে ভেঙে দিতে হয় সে ক্ষমতাও ভারতের রয়েছে। আমি এই গোটা ভারতের কথা ছেড়ে দিলাম, কিন্তু এই বাংলা, এই দুই বাংলা সেতু বন্ধনে কত প্রচেষ্টাই না করেছে। একটা সময় এই বাংলাটার চ্যানেল ছিল তারা নিউজ, হতে পারে তারা ফান্ডিং পেত বাংলা থেকে, মানে ওবার বাংলা থেকে, কিন্তু তারা অনেক চেষ্টা করেছে। এই বাঙালি বহু চেষ্টা করেছে বাংলাদেশের বাঙালিদের সঙ্গে এক হাতে চলতে, কিন্তু আজকের বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলো এই সমস্ত সম্পর্ক ভুলিয়ে দিতে চায়। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। তাই এই গোটা ভিডিও শেষে আমি একটা কথা বলবো, যে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে আমি নই। বাংলাদেশের আপামর জনগণ কখনো এরকম হতে পারে না। একটা বিশাল শ্রেণী এই কাজ করছে আমি জানি। আজও সে দেশে বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন যারা বুঝতে পারছেন, দেখতে পারছেন যে কিভাবে তিলে তিলে এই সোনার বাংলাটাকে
ছারখার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা কথা দিয়ে শেষ করি, ইতিহাস কখনো একটা দিন বা একটা বছরের সামগ্রিক ছবি তৈরি করতে পারে না। কেন? এই দু দেশের ক্ষেত্রেও সেটা সম্ভব হবে না। বহু প্রাচীন সময় থেকেই যা চলে আসছে তার মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে বর্তমানে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। কারণ সময় বদলাবে, ইতিহাসের পরতে পরতে ধুলো জমবে এবং জমতে জমতে এই সমস্ত কিছু একদিন আবছা হয়ে যাবে, হবেই। কিন্তু মানুষ, আমি, আপনি, আমাদের বিবেক, চেতনা, মনুষ্যত্ব, এগুলো সমস্ত কিছু হারিয়ে যাবে। এগুলো তো কোনো ইতিহাসের ধারক বাহক নয়, এটা তো তাৎক্ষণিক মানুষের রিয়াকশন। মানুষের চরিত্র যখন আর মানুষের মতন থাকে না, তখন সেটা চিন্তার বিষয় হয়ে যায়। তাই সংখ্যাগুরু হোক আর সংখ্যালঘু, মানুষ তো মানুষই হন। কেন মানুষের উপরই আক্রমণ চালানো হচ্ছে? সেটা কি তার ধর্ম? আগে জিজ্ঞাসা করুন, তিনি দুবেলা খেতে পান তো? দুবেলা খেয়েছেন তো? যদিও আজকাল বাংলাদেশে খাইয়ে দাইয়ে মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে। যখন মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে না, তখন সে দেশকে পৃথিবীর কোনো ক্ষমতা বাঁচাতে পারে না। তো এই ভিডিও শেষে আপনি হয়তো বলতেই পারেন যে নিজের দেশ নিয়ে ভাবুন, বাংলাদেশ নিয়ে ভাবতে হবে না। আপনি একা বাঁচতে পারবেন না, সমস্ত পৃথিবীর সাহায্য ছাড়া একটা দেশ বাঁচতে পারে না। আমি বাঙালি হয়ে বলি, আপনিও বাঙালি। বাঙালি হয়ে অমানবিক এসব কাজকর্ম করবেন না। আসুন নতুন চিন্তা ভাবনায় বসবাস করি। আমরা এই একই দেশে ছিলাম এক সময়, বিভাজিত হয়ে আজকে কোথাও শত্রুকে আমাদের সেই সুযোগটা নিতে দেওয়া হয়তো ঠিক হবে না। যাই হোক, আপনি যদি মনে করেন আমি লজিক্যাল কথাবার্তা বলি, তাহলে আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন, করে দেবেন আমাকে সাবস্ক্রাইব। আপনি কমেন্ট ইভেন জানাতে পারেন, আপনি আমার সঙ্গে একমত হলে জানাবেন, আপনি একমত না হলেও জানাবেন। ডেমোক্রেসি আছে, সম্পূর্ণ ডেমোক্রেসি। ভালো লাগলে একটা লাইক দেবেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ারও করতে পারেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে। আর ইনস্টাগ্রামে আমার সঙ্গে জুড়তে পারেন। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আমার বন্ধু হতে চান, IAM_Kunal বসে চলে আসুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি আপাতত। জয় হিন্দ।